স্টুডেন্টস, এর আগের দিন তোমাদের বীজ সম্পর্কে পড়ানো হয়েছিল। তো আজকে তোমাদের পড়াতে চলেছি, তা হলো পরাগ মিলন। তো পরাগ মিলন কথাটির সাথে আমরা প্রত্যেকেই খুবই পরিচিত। পরাগ মিলন কাকে বলে না, পরাগ মিলন হলো যে প্রক্রিয়ায় কি না একটা উদ্ভিদের পুংরেণু সেই প্রজাতির উদ্ভিদের স্ত্রী ফুলের গর্ভমুণ্ডে গিয়ে স্থানান্তরিত হয়। তার ফলে কি হয়, পুংরেণু এবং স্ত্রীরেণুর মিলন ঘটে এবং ফুল থেকে ফল উৎপন্ন হয় এবং ফলের মধ্যে যে বীজ থাকে সেটা উৎপন্ন হয় এবং উদ্ভিদের বংশ বিস্তারে সাহায্য করে। তাহলে পরাগ মিলন হলো একটি প্রাকৃতিক প্রক্রিয়া, যে প্রক্রিয়াটি সংঘটিত না হলে, পরাগ মিলন যদি না হয় তাহলে কিন্তু ফুল থেকে ফল উৎপন্ন হবে না এবং তার ফলে বীজও উৎপন্ন হবে না এবং উদ্ভিদের বংশ বিস্তারও কিন্তু হবে না। তো পরাগ মিলন সাধারণত কয় ভাগে ভাগ করা যায়? পরাগ মিলনকে আমরা দু ভাগে ভাগ করতে পারি। একটা হলো স্বপরাগযোগ, এবং আরেকটি হলো ইতর পরাগযোগ। ইতর পরাগযোগ স্বপরাগযোগ বা সেলফ পলিনেশন কি? স্বপরাগযোগ হলো যখন কোনো ফুলের পুংরেণু সেই ফুলের মধ্যে, ধরা যাক এটা একটা উদ্ভিদ, এই ফুলের যদি পুংরেণু সেই ফুলের মধ্যে কি করে না গর্ভমুণ্ডে স্থানান্তরিত হয়, তখন সেটা হচ্ছে এক প্রকারের স্বপরাগযোগ ঘটে। অথবা সেই উদ্ভিদেরই কি করে না অন্য ফুলের গর্ভমুণ্ডে যদি স্থানান্তরিত হয় তখনও কিন্তু স্বপরাগযোগ ঘটে। তাহলে স্বপরাগযোগকে আমি দু ভাগে ভাগ করতে পারি। একটা হলো অটোগ্যামি, অটোগ্যামি এবং আরেকটি হচ্ছে গেইটোগ্যামি। গেইটোগ্যামি, অটোগ্যামি দেখা যায় উভলিঙ্গ ফুলের মধ্যে। তোমাদেরকে যখন ফুল পড়িয়েছিলাম তখন একলিঙ্গ ফুল এবং উভলিঙ্গ ফুল বলেছিলাম। একলিঙ্গ ফুল হলো যে ফুলের মধ্যে পুংস্তবক অথবা স্ত্রীস্তবকের যে কোনো একটি থাকে, সেই ফুলটাকে বলা হচ্ছে একলিঙ্গ ফুল। আর উভলিঙ্গ ফুল হলো যে ফুলের মধ্যে পুংস্তবক এবং স্ত্রীস্তবক দুটোই থাকে, সেটাকে বলা হচ্ছে উভলিঙ্গ ফুল। তাহলে স্বপরাগযোগটা খুব ভালোভাবে বোঝো। স্বপরাগযোগ হলো একটা উদ্ভিদের মধ্যে সীমাবদ্ধ থাকে। কি হতে পারে? এটা দুটো উপায়ে স্বপরাগযোগ করতে পারে। এক নম্বর কন্ডিশন হচ্ছে কি, সেই একটা ফুলের মধ্যে সীমাবদ্ধ থাকবে, সেটা যদি উভলিঙ্গ ফুল হয়। উভলিঙ্গ ফুল মানে কি, একটা ফুলের মধ্যে পুংস্তবক এবং স্ত্রীস্তবক থাকে। তাহলে উভলিঙ্গ ফুলের ক্ষেত্রে সেই ফুলেরই পুংরেণু সেই ফুলেরই গর্ভমুণ্ডে গিয়ে পড়লো, তাহলে কি হলো? স্বপরাগযোগ বা অটোগ্যামি হলো। আর গেইটোগ্যামি বা স্বপরাগযোগটা কি না, কোনো ফুলের পুংরেণু যদি সেই উদ্ভিদের অন্য আরেকটি ফুলে গিয়ে পড়লো, এটিও এক ধরনের স্বপরাগযোগ। ঠিক আছে, তখন সেটাকে কি বলা হচ্ছে? গেইটোগ্যামি। গেইটোগ্যামি দেখা যায় মটর উদ্ভিদের ক্ষেত্রে, অটোগ্যামি দেখা যায় আমরুলের ক্ষেত্রে। আচ্ছা, ইতর পরাগযোগ কাকে বলে না, ইতর পরাগযোগ অবশ্যই একই প্রজাতির দুটো আলাদা উদ্ভিদের মধ্যে হবে। প্রজাতিটা কিন্তু একই হবে। একই প্রজাতির দুটো আলাদা ফুলের মধ্যে যদি এক ফুলের পুংরেণু অপর ফুলের গর্ভমুণ্ডে গিয়ে স্থানান্তরিত হয়, তখন সেই পরাগযোগটাকে কি বলা হয়? ইতর পরাগযোগ বা ক্রস পলিনেশন বা অ্যালোগ্যামি। তাহলে আশা করি স্বপরাগযোগ এবং ইতর পরাগযোগ তোমরা বুঝতে পেরেছো। তো এই ইতর পরাগযোগ দেখা যায় চাঁপা, আকন্দ, জুঁই,
চাঁপা, আকন্দ, জুঁই ইত্যাদি উদ্ভিদের কিন্তু ইতর পরাগযোগ দেখা যায়। আচ্ছা, স্বপরাগযোগের কিছু সুবিধা আছে, আবার ইতর পরাগযোগেরও কিছু সুবিধা আছে। আচ্ছা, সেটা আমি পরে আসছি। তার আগে একটা বলা তোমাদের দরকার, সেটা হচ্ছে স্বপরাগযোগ যে সমস্ত উদ্ভিদের ক্ষেত্রে দেখা যায় তাদেরকে কি বলা হয়? স্বপরাগী ফুল, যেমন দোপাটি, মটর ইত্যাদি। আর ইতর পরাগযোগ যে সমস্ত উদ্ভিদের ক্ষেত্রে দেখা যায় সে সমস্ত ফুলকে কি বলা হয়? হ্যাঁ, ইতর পরাগী ফুল, যেমন আকন্দ, জুঁই, চাঁপা ইত্যাদি, এরা হচ্ছে ইতর পরাগী ফুল। তো এবার আসছে স্বপরাগযোগের কিছু সুবিধা। স্বপরাগযোগের কি সুবিধা? না, স্বপরাগযোগের ক্ষেত্রে যেহেতু এটা একটা উদ্ভিদের মধ্যেই বা কখনো ক্ষেত্রে একটা উদ্ভিদের একটা ফুলের মধ্যেই সীমাবদ্ধ থাকে, সে কারণে কি না পরাগরেণুর অপচয় তুলনামূলকভাবে কম হয়, পরাগযোগের নিশ্চয়তা থাকে অনেক বেশি, এবং এর মধ্যে প্রজাতির বিশুদ্ধতা সেটা কিন্তু বজায় থাকে, এবং বাহক অতটা প্রয়োজন হয় না। সাধারণত এই সমস্ত স্বপরাগী ফুলগুলো সাধারণত বায়ু পরাগীয় হয়ে থাকে, বায়ু বা জল দ্বারা কিন্তু এই পরাগটা ঘটে থাকে। যেহেতু এটা একটা ফুল এর মধ্যে সীমাবদ্ধ, তা বলে বাহক যে একেবারেই প্রয়োজন নেই তা কিন্তু নয়, কিন্তু এদের বাহক ছাড়াও কিন্তু অনেক সময় এদের পরাগমিলন ঘটে স্বপরাগযোগের অটোগ্যামের ক্ষেত্রে। আচ্ছা, এবারে আসছি ইতর পরাগযোগ। আর স্বপরাগযোগের অসুবিধা কি না, স্বপরাগযোগের ক্ষেত্রে কিন্তু নতুন বৈশিষ্ট্য সৃষ্টি হওয়ার সম্ভাবনা প্রায় থাকে না বললেই চলে। আচ্ছা, এরপর আসছি ইতর পরাগযোগ। ইতর পরাগযোগ তোমাদেরকে বললাম যে একই প্রজাতির দুটো উদ্ভিদের মধ্যে যখন পরাগমিলন হয় তখন ইতর পরাগযোগ বা অ্যালোগামি দেখা যায়। এক্ষেত্রে কি এর সুবিধাটা কি না, এর মধ্যে নতুন বৈশিষ্ট্য কিন্তু সৃষ্টি হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। আর এর অসুবিধাটা কি না, এর অসুবিধা হচ্ছে পরাগরেণুর অপচয় অনেক বেশি হয়, এবং এর মধ্যে প্রজাতির বিশুদ্ধতা নষ্ট হয়। আর কি এদের পরাগযোগের নিশ্চয়তা সেটা তুলনামূলকভাবে অনেকটা কম থাকে, এবং এটা সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে বাহকের উপর কিন্তু নির্ভর করে ইতর পরাগযোগ ঘটে। অর্থাৎ পরাগরেণুকে যে এক ফুল থেকে অন্য ফুলে স্থানান্তরিত করবে তার জন্য কি অবশ্যই এটাতে বাহকের প্রয়োজনীয়তা হয়। তাহলে এই হলো ইতর পরাগযোগের সুবিধা এবং অসুবিধা। আচ্ছা, এবারে আসছি পরাগমিলনের ক্ষেত্রে বিভিন্ন বাহকের ভূমিকা। পরাগমিলনের ক্ষেত্রে বিভিন্ন বাহকের ভূমিকা। বাহক অর্থাৎ বহন করে। তাহলে পরাগমিলনের বাহক কি করে না, অবশ্যই পুংরেণুকে এক ফুল থেকে অন্য ফুলের, সেই প্রজাতির অন্য ফুলেরই গর্ভমণ্ডলে স্থানান্তরিত করে। সেইগুলিকে বলা, সে সমস্ত জীবেদেরকে বলা হচ্ছে বাহক, অর্থাৎ এরা রেণু বহনের মাধ্যমে পরাগমিলনে সাহায্য করে। এরা যে স্বইচ্ছায় রেণুটা বহন করে তা কিন্তু নয়। তোমরা দেখবে বিভিন্ন বাগানেতে মৌমাছি বা প্রজাপতি এরা কিন্তু ঘুরে ঘুরে ফুলের মকরন্দ সংগ্রহ করে। তো সেই সংগ্রহ করার সময় অনেক সময় এদের ডানাতে বা পায়েতে এই রেণু লেগে যায়, এবং তা গিয়ে আবার যখন ওই প্রজাতির অন্য ফুলের মধ্যে গিয়ে বসে রেণু সংগ্রহ করার জন্য, কিন্তু ওইভাবে কিন্তু পরাগমিলন ঘটে। তো বাহক বিভিন্ন ধরনের বাহক হয়, যেমন হচ্ছে প্রজাপতি। প্রজাপতি পরাগমিলনে সাহায্য করে। প্রজাপতি পরাগমিলনে সাহায্য করে এরকম উদ্ভিদ কি না, উচ্ছে, কুমড়ো, ইত্যাদি উদ্ভিদের পরাগমিলনে প্রজাপতি সাহায্য করে। আচ্ছা, এছাড়া বাহক আর কি হতে পারে? বাদুড় হতে পারে। বাদুড় পরাগমিলনে সাহায্য করে, যেমন কাঞ্চন, কদম ইত্যাদি। কাঞ্চন, কদম ইত্যাদি ফুলের ক্ষেত্রে কিন্তু বাদুড় পরাগমিলনে সাহায্য করে। এছাড়া শামুক। শামুক আমরা অনেকেই দেখেছি জলাশয়েতে থাকে, হ্যাঁ, বা জলের একদম তলদেশের যেখানে একটু
কর্দমাক্ত জল সেখানে কিন্তু শামুক থাকে। এই শামুকও কিন্তু পরাগমিলনে সাহায্য করে। তোমাদের এটা খুবই অদ্ভুত লাগবে যে কোন কোন উদ্ভিদের ক্ষেত্রে কিভাবে করে না, কচু এবং ওল এই সমস্ত উদ্ভিদের কিন্তু শামুক পরাগমিলনে সাহায্য করে। সমস্ত ফুলকে কি বলা হয়? শঙ্কু পরাগী ফুল। আচ্ছা, এছাড়া পিঁপড়ে সাহায্য করে। পিঁপড়ে সাহায্য করে, যেমন আম হবে, লিচু হবে। আচ্ছা, আর কি? আচ্ছা, মৌমাছি, এটা উদ্ভিদ রাসনা। আচ্ছা, পাখিও পরাগমিলনে সাহায্য করে। কিছু কিছু দেখবে ছোট ছোট পাখি আছে, হ্যাঁ, তারাও কিন্তু ফুলে ফুলে বসে, সেখান থেকে ছোট ছোট রেণু কিন্তু তারা খাদ্য হিসেবে গ্রহণ করে। সেই সমস্ত ছোট ছোট পাখিরাও কিন্তু পরাগমিলনে সাহায্য করে, যেমন বিগোনিয়া, শিমুল ইত্যাদি উদ্ভিদের পরাগমিলনে সাহায্য করে। এছাড়া আবার বিভিন্ন জঙ্গলেতে তোমরা জানো পৃথিবীর বৃহত্তম ফুল র্যাফলেশিয়া। তো এই র্যাফলেশিয়া ফুলের পরাগমিলনে অনেক সময় হাতিও সাহায্য করে। তো তাহলে কি এই বিভিন্ন ধরনের বাহক কিন্তু বিভিন্ন ধরনের ফুলের পরাগমিলনে সাহায্য করে। তো পরাগমিলনের ক্ষেত্রে সেজন্য বাহকের ভূমিকাটা একটা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষত ইতর পরাগী ফুলের ক্ষেত্রে। তাহলে পরাগমিলনের প্রকারভেদ, পরাগমিলনে বিভিন্ন প্রকার বাহক এবং তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা গেল। আচ্ছা, এবারে আসছি পরাগমিলনের সমস্যা। পরাগমিলনের কি কি সমস্যা? বিভিন্ন রকম বর্তমানে সমস্যা কিন্তু সম্মুখীন হতে হয় পরাগমিলনের ক্ষেত্রে। সেটা হলো পোকা মারার ওষুধ, পোকা মারার ওষুধের ব্যবহার। দেখবে বর্তমানে কৃষিযোগ্য জমিতে কীটনাশক স্প্রে করা হয়, রাসায়নিক কীটনাশক। তো এই রাসায়নিক কীটনাশক স্প্রে করার ফলে বিভিন্ন ধরনের উপকারী পতঙ্গ কিন্তু মারা যায়। তার ফলে কিন্তু উদ্ভিদের পরাগমিলনে কিন্তু একটা বিরাট সমস্যা সৃষ্টি হচ্ছে। আচ্ছা, এছাড়া আর কি গাছপালা বা বন জঙ্গল ধ্বংস, গাছপালা বা বন জঙ্গল ধ্বংস। যত দিন যাচ্ছে আস্তে আস্তে তত আমাদের কি নগরায়ন কিন্তু বাড়ছে এবং বন জঙ্গলকে কিন্তু আমরা ধ্বংস করে বিভিন্ন ধরনের কলকারখানা, বাড়িঘর এগুলো কিন্তু তৈরি হচ্ছে। তো যত গাছপালা বা বনাঞ্চল ধ্বংস হয়ে যাবে তত এই সমস্ত কীটপতঙ্গ কিন্তু তাদের বাসস্থান হারাবে। তো সেই কারণে গাছপালা ধ্বংস হয়ে যাওয়া একটা পরাগমিলনের পথে একটা বড় সমস্যা। এছাড়া আরেকটা হচ্ছে পরিবেশের উষ্ণতা বৃদ্ধি বা গ্লোবাল ওয়ার্মিং। পরিবেশের উষ্ণতা বৃদ্ধি বা গ্লোবাল ওয়ার্মিং। তোমরা দেখতে পাচ্ছ ক্রমবর্ধমান কিন্তু তাপমাত্রা আমাদের পরিবেশে বাড়ছে দিনের পর দিন আস্তে আস্তে। তো এর ফলে কি হচ্ছে, পরিবেশের এই উষ্ণতা বৃদ্ধি পাওয়ার ফলে উদ্ভিদের ফুল ফোটাতে কিন্তু অনেক সময় যেটা সেটা পরিবর্তিত হচ্ছে এবং সেই কারণে কি হচ্ছে না, পরাগমিলনের পথে একটা বিরাট বড় বাধার সৃষ্টি হচ্ছে এবং গ্লোবাল ওয়ার্মিং এর ফলে পরিবেশের যে ভারসাম্য সেটাও বিঘ্নিত হচ্ছে। এটাও কিন্তু একটা পরাগমিলনের পথে একটা বিরাট বড় সমস্যা। এছাড়া পরিবেশের উষ্ণতা হ্রাস, পরিবেশের উষ্ণতা হ্রাস। দেখবে আমাদের সারা বছরের কোনো কোনো সময় কিন্তু গরম
গরমকালে যেমন অতিরিক্ত এখন দাবদাহ করছে, ঠিক সেরকম শীতকালেও কিন্তু যে পরিমাণ তাপমাত্রা থাকার কথা তার থেকে কিন্তু অনেক কম পরিমাণে নেমে আসছে। তার ফলে কিছু কিছু পতঙ্গ বা কীটপতঙ্গের যে ডিম ফুটে যে তার লার্ভা বা পূর্ণাঙ্গ পতঙ্গ যে উৎপন্ন হচ্ছে তার কিন্তু দশাতে কিন্তু মানে প্রস্ফুটিত হচ্ছে না, তারা পরিপূর্ণ হচ্ছে না, কারণ একটা নির্দিষ্ট উষ্ণতা তারা পাচ্ছে না, যে উষ্ণতায় তাদের পরিপূর্ণ লাভের কথা। তো সেই কারণে এই পরিবেশের উষ্ণতা হ্রাসে কিন্তু বিভিন্ন পতঙ্গের কিন্তু তাদের যে জীবনচক্র সেটা কিন্তু ব্যাহত হচ্ছে, এবং সেটাও এক প্রকার পরাগযোগের ক্ষেত্রে কিন্তু সমস্যা দেখা যাচ্ছে। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো পরাগমিলনের সমস্যা, প্রকারভেদ, বাহক। তো আজ এ পর্যন্তই থাক, পরের ক্লাসে তোমাদের ব্যাপন সম্পর্কে পড়ানো হবে।